হ্যালো স্টুডেন্টস, এসপিটি অনলাইন টিচিংয়ে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা টেন্স নিয়ে পড়াশোনা করব। ইংরেজি গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই টেন্স। টেন্স যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে অনেকটাই কিন্তু আমরা সুবিধে পাবো। নিজেরা লিখতে গিয়ে আমরা যে ধরনের অসুবিধেগুলো ফেস করি তার মধ্যে অন্যতম একটা কারণ কিন্তু টেন্সটা আমাদের ঠিকভাবে না জানা। তাই আজকের থেকে পরপর কয়েকটা ক্লাসে আমি টেন্স নিয়ে তোমাদের যাবতীয় যা অসুবিধা আছে দূর করার চেষ্টা করব। প্রথমে একটা কথা বলে রাখি, তোমরা অনেক জায়গায় দেখবে শর্টকাট পদ্ধতি টেন্স মনে রাখার। দেখো, শর্টকাট পদ্ধতি নিশ্চয়ই আমার জানতে হবে, কিন্তু সেটা কখন জানতে হবে? আগে বিস্তারিতভাবে বিষয়টা জেনে নিয়ে তারপরে কিন্তু তার শর্টকাট নিয়ে আমরা আলোচনা করতে পারি। শুরুতেই কিন্তু শর্টকাট নিয়ে আলোচনা করতে গেলে তাহলে কি হবে, কোনো কিছু জিনিসই সাকসেসফুল হতে গেলে তার কোনো শর্টকাট নেই, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আগে ভালো করে আমাদের জিনিসটা বুঝতে হবে। তাহলে টেন্স কি? টেন্স, দেখো বাংলায় আমরা টেন্সকে যদি বলি তাহলে ক্রিয়ার কাল হিসেবে বলতে পারি। ক্রিয়ার কাল হচ্ছে টেন্স, অর্থাৎ কোনো একটা কাজ যে ঘটেছে সেটা কোন সময়ে ঘটেছে, কীরকমভাবে ঘটেছে, এই ধরনের যে জিনিসগুলোকে আমরা পরপর আলোচনা করব সেগুলোকে আমরা টেন্স বলবো। কম বেশি অনেকেই টেন্স সম্পর্কে জানো, কিন্তু দেখে নাও এরকমভাবে পার্ট বাই পার্ট তোমরা বুঝতে পারো কিনা টেন্সটা। তাহলে টেন্সকে আমরা কভাগে ভাগ করতে পারি? প্রথমে টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখে নি কি কি, অনেকেই তোমরা জানো, একদম ঠিক। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। এর যদি বাংলা করা যায় তাহলে প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আশা করি এইটা তোমরা অনেকেই জানো। এরপরে আসছি, প্রত্যেকটাই যে টেন্স আছে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে, বা ধরো ফিউচার আছে, এই 3টে টেন্সকে আমরা একত্রে আরও 4টে ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি দেখে নেওয়া যাক। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই মোট 4 ভাগে আমরা প্রত্যেকটা টেন্সকে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই টেন্সগুলোকে আমরা আবার এই 4টে ভাগে ভাগ করতে পারি। আশা করি এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা একটা করে টেন্স নিয়ে আসবো, অর্থাৎ প্রথম দিন আমরা পড়ব এইটা, প্রেজেন্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টে রূপ সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব প্রথমে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা এটা আসলে কীরকম। প্রেজেন্ট ইনডিফিনাইট, এই প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে আমরা আর একটা নামেও ডাকতে পারি। তাকে কি বলে? সিম্পল প্রেজেন্ট। একই নাম, একই টেন্স, কিন্তু তার 2টো নাম আছে। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। আজকে এই টেন্সটা নিয়ে বা প্রেজেন্ট টেন্সের সবগুলো নিয়েই পরপর আলোচনা করে যাব। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলবো বা কোন সময়ে বলবো? যেমন ধরো, আমি যদি একটা কথা বলি যে আমি ক্রিকেট খেলি, আমি ভাত খাই, আমি স্কুলে পড়ি, আমি বা তুমি বই পড়ো, সে ফুটবল খেলে, সে স্কুলে যায়, তারা সাঁতার কাটে, এই যে পরপর কথাগুলো বলছি, দেখো এগুলোর মাধ্যমে আমরা কি প্রকাশ করছি? প্রত্যেকটা কাজই কিন্তু বর্তমানে হয়, হচ্ছে বলিনি, কিন্তু হয়, মানে অভ্যাসগত সত্যতা।
যে কোনো একটা কাজ সেটা সাধারণভাবে হচ্ছে বা হয় বলবো, হচ্ছে বললে আবার অন্যরকম হয়ে যাবে। কোনো একটা কাজ সাধারণভাবে হয় মানে বর্তমানে হয়। এছাড়া অভ্যাসগত সত্যতা বোঝাতে ব্যবহার করতে পারি। আর একটা ক্ষেত্র আছে চিরন্তন সত্য বোঝাতে, যেমন ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে এগুলো একদম সাধারণভাবে কাজগুলো হচ্ছে। তাহলে সাধারণভাবে বর্তমানে কোনো কাজ হয় এটা বোঝাতে, অভ্যাসগত সত্যতা বোঝাতে, আর একটা কি বললাম যে চিরন্তন সত্যতা বোঝাতে যে টেন্সগুলো আমরা ব্যবহার করি সেইগুলোকে সাধারণত বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা দেখে বুঝবো কি করে বলে দিচ্ছি। বর্তমানে হয় এই কথাটা বাংলায় খেয়াল রাখবে। বর্তমানে হয় মানে যেমন আমি বললাম যে আমি পড়ি, সে ফুটবল খেলে, সূর্য পূর্ব দিকে ওঠে, মানে বর্তমানে, বা এটা সূর্য পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্য। কিন্তু ধরো বর্তমানে হয় মানে আমি স্কুলে পড়ি বা সে ফুটবল খেলে, এগুলো যেমন বর্তমানে হয় এটা বোঝাচ্ছে। এছাড়া কি হয় অভ্যাসগত সত্যতা, আমি রোজ স্কুল যাই, অভ্যাসগত সত্যতা। আর একটা হয় চিরন্তন সত্যতা বা চিরন্তন যেগুলো হয়, ওই যে বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাগুলো পশ্চিম দিকে অস্ত যায় ইত্যাদি, এইগুলো সমস্ত হচ্ছে কিন্তু এই কাজগুলো থাকলেই এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবারে এর গঠনটা আমরা কিভাবে করব ইংরেজিতে, সবসময় মনে রাখবে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা। ভার্বের 1 নম্বর ফর্ম মানে V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। কিরকম আই, তারপরে যদি বলি আমি যাই তাহলে আই গো, তুমি যাও ইউ গো। কিন্তু যখনই বলবো সে যায় তখন আমরা বলি হি গোজ। তাহলে এক্ষেত্রে মনে রাখার কি ব্যাপার, এটা মনে রাখবে যে এটাই একমাত্র টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হচ্ছে একমাত্র টেন্স যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়। এটা মনে রাখার ব্যাপার, একমাত্র টেন্স, অন্য কোনো টেন্সে এটা হয় না, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এটা মনে রাখার ব্যাপার, ওই জন্য স্টার দিয়ে রেখে দিচ্ছি। একমাত্র টেন্স যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কোনগুলো দেখো, আমি আমরা এটা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা এটা হচ্ছে সেকেন্ড পারসন। এই আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সমস্তই কিন্তু থার্ড পারসন। এবার সেই থার্ড পারসনটা সে, ঠিক আছে, বা আরো অন্য কোনো নাম দিয়ে কারো যদি বলো, তাহলে সেই থার্ড পারসনটা যদি সিঙ্গুলার নাম্বার হয় এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে কেবলমাত্র এস বা ইএস যোগ হয়। যেমন ধরো আমি যদি বলি আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, কিন্তু যদি বলি সে যায় বা রাজু যায় তাহলে হি গোজ অথবা রাজু গোজ, তখন কিন্তু জিও ইএস, এই যে ইএসটা লাগছে অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে। এটা সিম্পল, কিন্তু তবু সবাইকে একটু বলে দেওয়ার জন্য এটা আরেকবার মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আর কিভাবে আমরা এই টেন্সটার আর কি জানবো? নাইটের 3টে রূপ দেখো, প্রত্যেকটা টেন্সেরই 3টে করে 3 ধরনের স্ট্রাকচার হয়। একটাকে বলবো আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, একটাকে বলবো নেগেটিভ, আর একটাকে বলবো ইন্টারোগেটিভ। 3 ধরনের কিন্তু ফর্ম হয়। প্রথমে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক। তারপর থাকবে নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক। আর একটা থাকবে ইন্টারোগেটিভ মানে
প্রশ্ন দিয়ে যখন আমরা কোনো কিছু এই টেন্সের প্রশ্নটা কেমন হয় সেইভাবে, মানে প্রশ্নগুলো কিভাবে করতে হবে, ইন্টারোগেটিভ কোশ্চেন ফর্মটা কিরকম হয়। তাহলে অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো আর ইন্টারোগেটিভ হলো। এই তিন ধরনের রূপ কিভাবে হয় সেটা একটু দেখে নেওয়া যাক। খুব সহজ, যে কোনো একটা ভার্ব দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো আমি পড়ি, আই রিড, কিন্তু এটা যদি নেগেটিভ করা হতো তখন কি বলবো, আই রিড নট, না তা কিন্তু নয়। এর নেগেটিভ ফর্ম হচ্ছে আই ডু নট রিড। এবার এটার ইন্টারোগেটিভ ফর্ম কি হবে, দেখো আমি কি পড়ি, ডু আই রিড। এবার ইন্টারোগেটিভ নেগেটিভও অনেক সময় হয়, তখন ডু আই নট রিড হতে পারে, বা ডোন্ট আই রিড হতে পারে, ডু নট আই রিড হতে পারে। সাধারণত নটটা কখন ব্যবহার করা হয় সেটা পরে আমি আরো বলে দিচ্ছি, মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে। সাধারণভাবে মনে রাখবে, আই রিড এর হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, আই ডু নট রিড এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, আর ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে ডু আই রিড। এই গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবারে এর দুটো স্পেশাল কেস মনে রাখবে, দুটো স্পেশাল কেস, দুটো স্পেশাল কেস। স্পেশাল কেসগুলো মনে রাখতে হবে, যেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। কি কি? প্রথমটি হচ্ছে ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণ। বইতে আমরা পড়ি না, ইতিহাস বইতে বা কোনো গল্পের বইতে, ঐতিহাসিক ঘটনার যখন আমরা জীবন্ত বিবরণ দেখব, বিবরণ মানে বর্ণনা, সেক্ষেত্রে হতে পারে কিরকম, যেমন ধরো রানা প্রতাপ মোগল সৈন্যদের দিকে ধাবমান হলেন, এইভাবে কোনো একটা সেন্টেন্স আছে। রানা প্রতাপ মোগল সৈন্যদের দিকে ধাবমান হলেন, তখন কি হবে? তখন যদিও এটা মানে অতীতের ঘটনা, তাহলেও কিন্তু এটা হবে রানা প্রতাপ ইনভেডস মানে আক্রমণ করা, ধাবমান হওয়া, ইনভেডস অ্যাট দ্য মুঘল আর্মি। তাহলে মোগল সৈন্যদের দিকে ধাবমান হলেন অ্যাট দ্য মুঘল আর্মি। এটা দেখো, ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। এইটা একটা কেস। আর একটা নিকট ভবিষ্যৎ বোঝাতে, যেমন ধরো যদি বলি যে আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে বা হবে, আগামী সোমবার থেকে, এটা হচ্ছে নিকট ভবিষ্যতের বর্ণনা, বা অদূর ভবিষ্যৎ বলতে পারো। হ্যাঁ, নিকট ভবিষ্যৎ বোঝাতেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। কিরকম উদাহরণটা দিলাম, যে আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে দ্য এক্সাম শুরু হয়, ইংরেজি হচ্ছে কমেন্সেস। দ্য এক্সাম কমেন্সেস অন নেক্সট মানডে। তাহলে দ্য এক্সাম কমেন্সেস অন নেক্সট মানডে, এটা কি হলো? নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। এটার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে পারি। আবার ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণ দিতে গেলে, যেমন রানা প্রতাপ ইনভেডস অ্যাট দ্য মুঘল আর্মি, এক্ষেত্রেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। আশা করি বোঝা গেছে। এইবারে আমরা যাব এর পরেরটায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রগ্রেসিভ টেন্স বলা হয়। প্রগ্রেসিভ মানে যেটা হয়ে চলেছে, বর্তমানে কোনো কাজ চলছে। আবার বলছি,
বর্তমানে কোনো কাজ চলছে এটা বোঝালে। যেমন ধরো আমি পড়ছি, তুমি খেলছো, তারা স্কুল যাচ্ছে। তাহলে এই যে আমরা এমনভাবে বলছি তাতে করে বোঝা যাচ্ছে কি কোনো কাজটা এই মুহূর্তে চলছে বা হচ্ছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে তুমি বাংলা কি দেখে বুঝতে পারবে? দেখো, আগেকার দিনের হিসেবে যখন সাধু ভাষায় মানুষ লিখত তখন কি থাকতো, এর বাংলা রূপ হচ্ছে তেছি, তেছে আর তেছো, এই ধরনের কথাগুলো যোগ থাকতো। আমরা এখন যদি ওই তেছিটা তেটা বাদও দিই, যেমন ধরো আমি যখন বলছি যে আমি পড়ছি মানে আমি পড়িতেছি, এটা বুঝে নিতে হবে। আমি পড়ছি আর আমি পড়েছি, দুর মধ্যে তো পার্থক্য আছে দুটোর মধ্যে। তাহলে আমি পড়ছি মানে আমি পড়িতেছি। এই যে তেছি, তেছো, তেছে এইগুলো থাকলে এটা বাংলা রূপ, মনে রাখার সুবিধার্থে বাংলা রূপ হবে এইটা। এইগুলো যোগ থাকলেই সঙ্গে সঙ্গে সেটা হবে কি বাংলা রূপ হচ্ছে এরকম তেছি, তেছো, তেছে থাকবে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে এর গঠন তুমি কি করে করবে ইংরেজিতে? গঠনটা দেখি গঠন কিভাবে হয়। সাবজেক্ট দিবে প্রথমেই, প্লাস একটা বি ভার্ব লাগবে। কি বি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব মানে কোনগুলোকে বলি আমরা ইংরেজিতে? কর্তা অনুসারে অ্যাম, ইজ অথবা আর বসবে। প্রেজেন্ট টেন্সে এই তিনটেই আছে, অ্যাম, ইজ, আর, কর্তা অনুসারে বসবে। তারপর কি হবে? ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত ফর্মটা বসিয়ে দিতে হবে। তাহলে গঠনটা কেমন ধরবে? একই রকম ভাবে তিনটে গঠনই দেখে নেব। প্রথমে হচ্ছে যদি অ্যাফার্মেটিভ, আমি সংক্ষেপে এ লিখছি, এর আগে যেহেতু তোমরা বুঝতে পেরেছিলে। তারপরে নেগেটিভ, আর তারপরে ইন্টারোগেটিভ। মানে বোঝানোর সুবিধার্থে আমি সংক্ষেপেই লিখলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তাহলে গঠন তো আমরা জেনে গেলাম, তাহলে তার রূপটা কেমন হয় দেখে নিই। যেমন ধরো ভেরি ইজি, তোমাকে যখন বলছি যে আমি পড়ছি, কি হবে? আই, দেখো অ্যাম রিডিং, বোঝা যাচ্ছে? কর্তা হচ্ছে আই, অ্যাম হচ্ছে বি ভার্ব, আইএনজি ফর্ম হচ্ছে ওই রিড ভার্বের পড়িতেছি, যেহেতু বোঝাচ্ছে পড়ছি বা পড়িতেছি, সেই জন্য এটা হয়ে গেল আই অ্যাম রিডিং। নেগেটিভ কি হবে? আই অ্যাম নট রিডিং, এটা হয়ে গেল নেগেটিভ ফর্ম। আর ইন্টারোগেটিভ ফর্ম কি হবে? ইন্টারোগেটিভ ফর্ম কিচ্ছু না, জাস্ট বি ভার্বটাকে আগে নিয়ে চলে আসো। অ্যাম আই রিডিং, অ্যাম আই রিডিং, এটা হয়ে গেল এর কি ফর্ম? ইন্টারোগেটিভ ফর্ম। এইটা হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনখানা রূপ। এইবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু একটা স্পেশাল কেস থাকতে পারে। কি স্পেশাল কেস থাকতে পারে? বা একাধিক স্পেশাল কেস থাকতে পারে মনে রাখার বিষয়ের জন্য। যেমন ধরো এর স্পেশাল কেসটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি স্পেশাল কেস। যেমন আমি ধরো আমি অনেক সময় আমরা বলি বন্ধুদেরকে কথা বলতে বলতে, আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমরো। এটা আমরা কথা বলার সময় প্রায়শই বলি, বা কাউকে জিজ্ঞেস করি তুমি কি কালকে কলকাতা যাচ্ছ? আমি কালকে কলকাতা যাচ্ছি। তাহলে দেখো, যদি আমি বললাম যে আমি কালকে কলকাতা যাচ্ছি, এটা আমি কিসে বললাম? কথাটা কিন্তু জিজ্ঞেস করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কিন্তু আমি বোঝাচ্ছি কি সেন্সটা নিকট ভবিষ্যৎ। তো এইগুলো স্পেশাল কেস, এগুলো নিয়ে খুব একটা বেশি ভাবার দরকার নেই, এগুলো স্পেশাল কেস। আর একটা মনে রাখার ব্যাপার আছে, এই টেন্সেই মনে রাখতে হবে, এই টেন্সের কিছু রূপ আছে। যেমন ধরো সেই ভার্বগুলোর কিছু কিছু ভার্ব আছে আমাদের ইংরেজিতে যেগুলোকে বলে স্টেট ভার্ব। সেই ভার্বগুলোর কিন্তু কোনো রকমই প্রোগ্রেসিভ ফর্ম হয় না। কোনগুলোকে আমরা স্টেট ভার্ব বলতে পারি যেগুলোর প্রোগ্রেসিভ ফর্ম হয় না? যেমন ধরো বিলিভ, ট্রাস্ট, লাভ, হেট, এই ধরনের ভার্বগুলো আমি আবার লিখে দিচ্ছি। BELIEVE, বিলিভ, ট্রাস্ট,
লাভ, হেট, এই ধরনের ভার্বগুলো কিন্তু কখনোই, বা সি বলতে পারো, এই ধরনের যে ভার্বগুলো, এই ভার্বগুলোর প্রগ্রেসিভ ফর্ম হয় না, মানে আইএনজি ফর্ম হয় না। এটা মনে রাখবে, এগুলোর প্রগ্রেসিভ ফর্ম হয় না। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে কিন্তু আই অ্যাম বিলিভিং ইউ নয়, আই বিলিভ ইউ, আই অ্যাম ট্রাস্টিং ইউ, আমি তোমায় বিশ্বাস করছি না, আই অ্যাম ট্রাস্টিং ইউ হয় না, আই ট্রাস্ট ইউ। এগুলোর প্রগ্রেসিভ ফর্ম করা যায় না, কারণ এগুলো সব স্টেট ভার্ব। ঠিক আছে, স্টেট ভার্ব কাকে বলে সে যখন ভার্ব পড়াবো আবার ডিটেলসে বলবো। তাহলে মোটামুটিভাবে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের সমস্ত কেসগুলো। এইবার আমরা চলে যাব এর পরের টেন্সে। কি সেই পরের টেন্স দেখে নেওয়া যাক। এবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, যেমন ধরো কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশটা বর্তমান আছে, মানে সবেমাত্র হয়েছে এখনো তার রেশ বজায় আছে। যেমন আমি পড়েছি, সে স্কুলে গেছে, তুমি ভাত খেয়েছো, এই ধরনের যে কথাগুলো আমরা যখন বলি, তার মানে এখান থেকে কি হবে, এর বাংলা রূপটা মনে রাখতে হবে। বাংলা রূপ, এটা দেখেই তো আমরা মোটামুটি একটা আইডিয়া করি। তাহলে বাংলা রূপটা দেখবে ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো অথবা ইয়াছে। এই ইয়াছি, ইয়াছো, ইয়াছে মানে এটা সাধু ভাষায়, অর্থাৎ আমি পড়েছি মানে আমি পড়িয়াছি, তুমি ভাত খেয়েছো মানে তুমি ভাত খাইয়াছো, সে স্কুলে গেছে মানে সে স্কুলে যাইয়াছে। ঠিক আছে, তাহলে এই ইয়াছি, ইয়াছো, ইয়াছে, বা সহজ করে বললে এই যে পড়েছি, এই যে এছি, তেছি নয় কিন্তু এছি, এছো, এছে, সহজ করে বোঝালে সেই ধরনের গঠন হলে বা সেই ধরনের রূপ থাকলে তখন হয় প্রেজেন্ট পারফেক্ট। এর এবার গঠনটা কিরকম হবে, গঠনটা দেখে নেওয়া যাক। এর গঠনটা হবে, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। বোঝা গেছে? খুব সহজ। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। ইটেন, ওই ইট, এট, ইটেন, ইটেনটা ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মটা, সেটাই হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 3টে রূপ দেখে নেওয়া যাক। অ্যাফার্মেটিভে কেমন হয়, নেগেটিভে কেমন হয়, আর ইন্টারোগেটিভে কেমন হয়। আমি যেহেতু রিড ভার্বটা নিয়েই বোঝাচ্ছি, তাহলে সেটা দিয়েই বোঝানো যাক। আই হ্যাভ, রিড ভার্বের আবার সবকটার ফর্মই বানান একই হয়, উচ্চারণ একটু আলাদা হয়। এইটার উচ্চারণ আই হ্যাভ রেড, নট রিড, কিন্তু হ্যাঁ রিড নয়, রেড, যদিও রেড, কিন্তু যেহেতু প্রেজেন্ট, এটা সরি প্রেজেন্ট ফর্ম নয়, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তো পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্মে উচ্চারণটা হয় রেড, বানানটা একই থাকে, রিড, রেড, রেড, তোমরা জানো এটা। তাহলে এবারে নেগেটিভ কি হবে, আই হ্যাভ নট রেড, আই হ্যাভ নট রেড। আর ইন্টারোগেটিভে কি হবে, আমি কি পড়িয়াছি বা আমি কি পড়েছি, হ্যাভ আই রেড। এইটা হয়ে গেল ইন্টারোগেটিভ ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বুঝে পড়ার ব্যাপার আছে। কি ব্যাপারটা দেখো, ধরো কোনো একটা কাজ আগে আরম্ভ হয়েছে, এখনো চলছে কিন্তু শেষ হয়নি, সেরকমটা বোঝালে তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনো কাজটা হচ্ছে কিন্তু শেষ হয়নি। আবারও বলছি, কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনো চলছে, শেষ হয়নি, এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব।
এবার এটার বাংলা রূপ কি হবে দেখো, এর বাংলা রূপ হচ্ছে ইয়া আসিতেছি, ইয়া আসিতেছ, অথবা ইয়া আসিতেছে। মানে হইয়া আসিতেছে, করিয়া আসিতেছে, বা হইয়া আসিতেছি, করিয়া আসিতেছি, হইয়া আসিতেছ বা করিয়া আসিতেছ, এমনটা যখন বোঝাবে তখন সেগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা কেমন দেখে নেওয়া যাক। এর গঠনটা হবে সাবজেক্ট, তার সঙ্গে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এইটা বসবে। আর কি হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। দেখে নাও, সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আই হ্যাভ বিন রিডিং, ইউ হ্যাভ বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং বা দে হ্যাভ বিন রিডিং, এই হচ্ছে গঠন থাকবে। তাহলে পরিষ্কারভাবেই এর অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম আর ইন্টারোগেটিভ ফর্ম কি হবে একবার দেখে নেওয়া যাক। ওই যেটা বললাম, আই হ্যাভ বিন রিডিং, নেগেটিভ ফর্ম আই হ্যাভ নট বিন রিডিং, যদিও ব্যবহার এটার কম। আর একটা হ্যাভ আই বিন রিডিং, এই হলো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। এইবারে এই টেন্সটার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখার আছে, সেইগুলো এবারে দেখে নেওয়া যাক। কি সেগুলো? সেগুলো হচ্ছে দুভাবে এটা ব্যবহার হয়। একটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আরও উদাহরণ ধরো দেওয়া যেতে পারে, যেমন ধরো আমি সকাল থেকে পড়ে আসছি, গতকাল রাত্রির থেকে বৃষ্টি হয়ে আসছে। এই যে টেন্সগুলো বা এই রূপগুলো যখন আমরা বলছি, আমি সকাল থেকে পড়ে আসছি মানে আমি পড়া শুরু করেছি সকালে, এখনো চালাচ্ছি, শেষ করিনি। গত রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মানে কি গত রাত্রে আরম্ভ হয়েছে, এখনো হচ্ছে। এইগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলোর ক্ষেত্রে কি রকম হবে দেখো, দুটো ক্ষেত্র আছে বলে দিচ্ছি, পয়েন্ট অফ টাইম আর একটাকে বলে পিরিয়ড অফ টাইম। এগুলো মনে রাখবে, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। কি সেইগুলো দেখে নেওয়া যাক একটুখানি। দেখো, যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু একটা বলবো তখন সেটাকে বলে পিরিয়ড অফ টাইম, আর অনির্দিষ্ট করে যখন বলবো সেটা পিরিয়ড অফ টাইম, আর নির্দিষ্ট করে বললে সেটা পয়েন্ট অফ টাইম। উদাহরণ, যেমন ধরো আমি যদি বলি সে গত 7 দিন থেকে জ্বরে ভুগছে, তাহলে সেটা কি হবে? সে গত 7 দিন থেকে জ্বরে ভুগছে বা 7 দিন ধরে সে জ্বরে ভুগছে, তাহলে কি হবে? সেটা কিন্তু নির্দিষ্ট করে আমি বোঝাইনি, আমি বোঝাচ্ছি একটা পয়েন্ট অফ টাইম দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন, ভোগা ইংরেজি কি? সাফার, তাহলে হি হ্যাজ বিন সাফারিং, জ্বরে, ফ্রম ফিভার। ঠিক আছে, ফর 7 days। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট করে আমি কিন্তু বললাম না। কিন্তু আমি যদি বলি যে গত সোমবার থেকে সে জ্বরে ভুগছে, তখন কি হবে? হি হ্যাজ বিন সাফারিং, যেমন আছে, কনস্ট্রাকশনে তো কোনো ত্রুটি নেই, কনস্ট্রাকশন একই রকম। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স, এইবার কিন্তু পাল্টে গেল, সিন্স
লাস্ট মানডে, গত সোমবার থেকে সে জ্বরে ভুগছে। তাহলে লাস্ট মানডে কি কি হলো দেখো, তাহলে মনে রাখার ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, দুটোর মধ্যে পার্থক্য কি? আমি বলেছি সে 7 দিন ধরে জ্বরে ভুগে আসছে, তার মানে এটা নির্দিষ্ট করে বলছি না, সেই জন্য আমি দিয়েছি কি ফর। আর যখন আমরা বলছি সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে, একদম নির্দিষ্ট করে দিচ্ছি, তখন সেখানে ব্যবহার হচ্ছে সিন্স। এটাই কিন্তু এখানে মনে রাখার দরকার, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে আমরা কি কি পড়লাম আজকে? আমরা পড়লাম টেন্স কি, টেন্স ক ভাগে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপরে কি পড়লাম? প্রতিটা টেন্সকে আবার ক ভাগে ভাগ করা যায়? 4 ভাগে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে আজকে প্রেজেন্ট টেন্সের যে 4টে রূপ, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে নিয়ে আমাদের টোটাল আলোচনাটা করা হলো। এবার তোমাদেরকে কি করব? তোমাদেরকে কিছু টাস্ক দেব। সেটা হলো এই যে 4টে টেন্স আমরা পড়লাম, সেই 4টে টেন্সের ওপর থেকে আমি তোমাদেরকে বেশি না কয়েকটা ট্রান্সলেশনের মতো দিচ্ছি, তোমরা সেগুলো কিন্তু করবে, প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না পারো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কীরকম ভাবে দেব? ধরো সবগুলোর মধ্যে থেকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, বেশি দেব না একদমই। নম্বর, ছেলেটি জোরে দৌড়ায়, এই একটা হলো। আচ্ছা, আর একটা দেওয়া যায়, দ্বিতীয়টা, আমার বাবা রোজ খবরের কাগজ পড়ে, নিত্যকালীন অভ্যাস বোঝাচ্ছে। আর একটা দেয়া যাক অন্যরকম ভাবে দিয়ে একটা, যেমন ধরো সোহম ক্রিকেট খেলে না, একটা নেগেটিভ দিয়েও থাক। 4 নম্বর, এবার চলে যাচ্ছি কন্টিনিউয়াসে। যেমন ধরো খুব সহজ দিচ্ছি, ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। 5 নম্বর, ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে, এটা একটা হলো। ধরো আর একটা দিচ্ছি, তারা স্কুলে যাচ্ছে না, নেগেটিভ হলো একটা। আর একটা ধরো দিচ্ছি, সুস্মিতা কি এখন ছবি আঁকছে, এটা একটা ইন্টারোগেটিভ ফর্ম দিলাম। সুস্মিতা কি এখন ছবি আঁকছে? আমি বইটি পড়েছি, মানে পড়িয়াছি, আমি বইটি পড়েছি। 8 নম্বর আরটা দিচ্ছি, ধরো এইভাবে দেখো যে রুমা কাজটি করেনি। আচ্ছা 9, আর একটা দিচ্ছি, তুমি কি চা খেয়েছো? তুমি কি চা খেয়েছো? আচ্ছা, এবার আর একটা দিচ্ছি। এবারে আমরা চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকেই
বৃষ্টি হচ্ছে, এর মানে কিন্তু হইয়া আসিতেছে। ঠিক আছে, আমি ওইভাবে দিলাম না, কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি সকালে আরম্ভ হয়েছে, এখনো চলছে, সেটাই বোঝাচ্ছে সেন্সটা। 11 তারা 3 মাস ধরে বাড়িটি তৈরি করছেন। তারা 3 মাস ধরে বাড়িটি তৈরি করছেন। আর সবার শেষে আর একটা দিয়ে দিচ্ছে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই। ধরো তিনি কি 1 মাস ধরে ছবিটি আঁকছেন? কোনো একটা ছবি আঁকতে সময় বেশি লাগছে, তিনি কি 1 মাস ধরে ছবিটি আঁকছেন? ব্যাস, দ্যাটস ইট। তাহলে এই যে 12টা ট্রান্সলেশন, এইগুলো তোমরা করবে, আর যদি না পারো অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরের যে ভিডিওটা দেবো, অর্থাৎ পরের দিন যেটা দেবো বা তার আগেও আমি এইগুলো যেগুলো তোমরা পারোনি সেগুলো নিয়ে, যদি আমি কমেন্ট বক্সে দেখি তোমরা জানাও যে তোমরা পারোনি, তখন আমি সেগুলো বলে দেব। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু তোমরা তৈরি করে রাখবে। ঠিক আছে, আর পরের দিনে এগুলোর উত্তর বলে তারপরে শুরু করব বাকি অংশটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ভিডিওটার পাশে থাকার জন্য বা আমার চ্যানেলটার পাশে থাকার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এসবিটি অনলাইন টিচিংটা সাবস্ক্রাইব করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। ঠিক আছে, ভালো থেকো সবাই।